ইন্টারনেট সেবা চালু নিয়ে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা চলে যাচ্ছি সেখানে। ক্রেডিটটা কিন্তু বাড়িয়ে উনি 2 দফায় বাড়িয়ে 1000 থেকে 2000 তারপরে 3000 এভাবে কিন্তু বাড়িয়ে, যাতে করে তারা সেই সংযোগটা বিচ্ছিন্ন না হয়। তো আমি আবারও অনুরোধ করব সবাইকে যে আমরা সকলেই যেন একটু সহনশীল থাকি, ধৈর্যশীল থাকি এবং এই পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনার জন্য আমরা সকলের কাছেই অনুরোধ করব সরকারকে সহযোগিতা করার জন্য। কারণ আমাদের যে ডেটা সেন্টারটা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে, যত কিলোমিটার আমাদের ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে, এবং তারপরেও আমরা কিন্তু চেষ্টা করেছি সেনাবাহিনীর সহযোগিতায়, পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আমাদের সেগুলো মেরামত করে পুনঃস্থাপন করে আবার ইন্টারনেটের সংযোগটা দেওয়ার। তো আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলকভাবেই সারা দেশে ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা চালু করতে পারবো, এবং কালকে সারাদিন ওয়ার্কিং ডে। আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। তবে সবশেষে আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার করে। আমরা কোনো একটা ছবি বা ভিডিও বা কোনো একটা উস্কানিমূলক বক্তব্য শুনে বা দেখেই যাতে আবেগপ্রবণ হয়ে আমরা কোনো প্রতিক্রিয়া না দেখাই, আমরা যেন সেই তথ্য উপাত্ত বা বক্তব্যটা একটু যাচাই বাছাই করে তারপরে যেন প্রতিক্রিয়াটা দেখাই। অবশ্যই যদি কোনো কিছু ঘটে সরকার বলবে, আমাদের মূলধারার গণমাধ্যম আছে, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব, তাদের তো কোনো জবাবদিহিতা নাই, না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। এই ফেসবুক, টিকটক, তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাই মানে না। আপনারা খেয়াল করে দেখেন, তারা কিন্তু এক এক দেশের জন্য এক এক ধরনের আচরণ করে। মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে পাঠিয়ে দিল, সেটা কি জন্য ঘটলো? একটা মিথ্যা ধর্ষণের কাহিনীটাকে কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় 12-14 লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদেরকে আশ্রয় দিতে হয়েছে বছরের পর বছর। আপনারা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে, সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থান। আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের উপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের উপরে, সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তাদের ভূমিকাটা কি? তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয়। অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে, সেই ছবিগুলো, ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া, উস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না। যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও, এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও, এই ধরনের ভয়ানক, যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে, সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরেও ব্লক করছে না, এগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এমনকি সেই কন্টেন্ট বুস্ট করছে দেশের বাইরে থেকে, লন্ডন থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে। তারা কোনো ভূমিকা রাখছে না। তারা ওই বুস্টিং এর পয়সা পাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে, আর আমার দেশের জনগণ জীবন দিচ্ছে। এইটা কখনোই আমাদের এই দেশের আইন অনুযায়ী আমরা মেনে নিতে পারি না। সে কারণে আমি আবারও বলবো, দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা সচেতন হবেন। অবশ্যই আপনারা সচেতনভাবে
এই সন্ত্রাসী, এই বিশৃঙ্খলাকারী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন এবং সহনশীলতার সাথে, ধৈর্যশীলতার সাথে সরকারকে সহযোগিতা করবেন